এখন আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 4 নিউটনীয় বলবিদ্যার কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। টু বি অনেস্ট এই টপিকটাই হচ্ছে এই চ্যাপ্টার সব থেকে বেশি আইকনিক টপিক, যেটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে, আরও অনেক কোশ্চেন আসে, বাট এই টপিক থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসার আমাদের চান্স থাকে। দেখো, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এই জিনিসটা কি সেটা বোঝার জন্য তোমাকে কিছু একটা জিনিস বুঝতে হবে যে বৃত্তাকার পথে একটা জিনিস কীভাবে ঘুরে। ফর এক্সাম্পল, ধরো এটা হচ্ছে আমাদের সূর্য, ধরো এটা হচ্ছে আমাদের সান, এবং এটা মনে করো আমাদের পৃথিবী, আর্থ। সো আমরা সবাই জানি যে পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে ঘুরতেছে, রাইট? এখন আমাদের কোশ্চেন আসতে পারে না যে কেন অ্যাকচুয়ালি ঘুরতেছে, কেন? আমরা জানি যে সূর্য পৃথিবীকে আকর্ষণ করতেছে, তাহলে কেন পৃথিবী সূর্যের ভেতরে ঢুকে যাচ্ছে না আকর্ষণ করতে করতে? কেন পৃথিবী সূর্য আকর্ষণ করতে করতে কাছাকাছি চলে আসছে না কেন? কিংবা একটা বস্তু যখন তুমি সুতায় বেঁধে, মনে করো এটা তোমার হাত, তুমি সুতায় বেঁধে একটা বস্তু ঘুরাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কেনই বা ঘুরে, তাই না? এমন কোশ্চেন আসতে পারে। সো সবার প্রথমে তুমি এখানে খেয়াল করো যে একটা বস্তু যখন কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরে, সেখানে দুইটা জিনিস কাজ করে। মেনলি একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে এই দুটো বস্তুর মধ্যে একটা ফোর্স কাজ করে, তাই না? চিন্তা করো, এই এই ক্ষেত্রে যে সূর্য এবং পৃথিবী, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই পৃথিবী কিন্তু সূর্য দ্বারা আকর্ষিত হচ্ছে, কিংবা সূর্য পৃথিবীর আকর্ষণ করতেছে, বা দুইজন দুজনকে আকর্ষণ করতেছে, তাই? কিন্তু পৃথিবী কেন সূর্যের কাছাকাছি চলে আসছে না? এর কারণ হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই দিকে যেমন একটা ফোর্স কাজ করতেছে, এই ডিরেকশনে যেমন একটা ফোর্স কাজ করতেছে, ঠিক অপোজিট ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবী ঘোরার সময় কিন্তু এর একটা কৌণিক বেগ থাকে বা একটা ভ্যালোসিটি থাকে, স্পর্শক বরাবর ভ্যালোসিটি থাকে, এবং এই বৃত্তাকার পথে হচ্ছে কৌণিক বেগ থাকে, ওমেগা থাকে, যেটা একটার সাথে রিলেটেড। ওমেগার ভি কিন্তু এক অপরের সাথে রিলেটেড। লাইক ওমেগা ইকুয়ালস হচ্ছে কি, ওমেগা ইকুয়ালস টু ভি ডিভাইড বাই আর। এইটা আছে এই জন্য এইটা আছে, ভি আছে বলে ওমেগা আছে, ওমেগা আছে বলে ভি আছে। যাই হোক, সো এই পথে কিন্তু একটা বেগ আছে, সেটা কৌণিক বেগ হোক আর সরলরৈখিক বেগ হোক। এই বেগটার ফলে এই আউটার দিকে, বাইরের দিকে আরেকটা ফোর্সের আবিষ্কার হয়, আবির্ভাব হয়, যেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। একটা বস্তু যখন গোল গোল পথে ঘুরে কেন্দ্রের দিকে যে বলটা অনুভব করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্রের বাইরের দিকে যে বলটা অনুভব করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। বস্তুটা কেন্দ্রের দিকে, বস্তুটা কেন্দ্র বরাবর যে টান ফিল করতে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং এই সার্কেলের বাইরের দিক বরাবর, ঠিক এর অপোজিট, এই টানের অপোজিট দিক বরাবর যে বলটা সে ফিল করতে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এবং এই দুটো ফোর্স সমান বলেই হচ্ছে বস্তুটা এই স্টেবল পথ, সে এই স্টেবল পথটা রেখে ঘুরতে পারতেছে। যদি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান না হয়, তখন কিন্তু কি হবে, বস্তুটা এই নির্দিষ্ট সেম পথে ঘুরতে পারবে না। যদি কি হয়, যদি কেন্দ্রমুখী বল বেশি হয়ে যায়, তখন সে কি হবে, সূর্যের দিকে আস্তে আস্তে চলে আসবে, রাইট? আবার যদি কেন্দ্র বিমুখী বল বাইরের দিকের ফোর্স বেশি হয়ে যায়, সে কিন্তু আস্তে আস্তে কেন্দ্র থেকে কি এইটা থেকে কিন্তু দূরে সরে যাবে আস্তে আস্তে, তাই না? জিনিসটা হচ্ছে এমন। সো একটা বস্তু একটা গোল পথে, একটা গোল পথে ঘুরতেছে, মনে করো একটা বস্তু সুতায় বেঁধে আমি ঘোরাচ্ছি, এইটা এই গোল পথে ঘুরতেছে, মনে করো এই বরাবর ঘুরতেছে। এর রিজন হচ্ছে ও এই কেন্দ্রের দিকে যে ফোর্স অনুভব করতেছে, কেন্দ্রমুখী বল, এই বলটা হচ্ছে এক্স্যাক্টলি কার সমান, এই কেন্দ্রের বাইরের দিকে যে ফোর্স অনুভব করতে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল এর সমান। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান বলেই কিন্তু বস্তুটা এই স্টেবল অরবিটটা রেখে ঘুরতে পারতেছে। ওকে, সো আমরা কি বলতে পারি, একটা বস্তু গোল পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, ও বৃত্তাকার পথে হোক উপবৃত্তাকার পথে হোক, যে পথই হোক, এমন গোল পথে ঘুরতেছে, এর মানেই হচ্ছে কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু কি, কেন্দ্র বিমুখী বল। এখন দেখো, এটা আমরা নিউটনের থার্ড সূত্র দ্বারাও বলতে পারি যে এদিকে যে ফোর্স অনুভব করবে, বিপরীত দিকেও তার সেম ফোর্স অনুভব করতে হবে, কারণ আমরা জানি প্রত্যেকের একটা সমান বিপরীত কি প্রতিক্রিয়া আছে, তাই না? সো এই বস্তুর উপরে এই দিক বরাবর যে ফোর্স ক্রিয়া করবে, বা এই দিক বরাবর যে ফোর্সে টানা হবে, ঠিক অপোজিট দিকে কি সেম ফোর্স কি ক্রিয়া করবে, তাই না? তার এই অপোজিট দিকের ফোর্সটাই হচ্ছে আমার কেন্দ্র বিমুখী বল, এবং এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। দেখো, নিউটনের থার্ড সূত্র ম্যাটার না, থার্ড সূত্রের ফলেই যে এটা আসছে এটা এমন না। এটা আসলে জিনিসটাই এমন যে একটা বস্তু এই স্টেবল অরবিটে ঘুরতে গেলে তোমাকে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান হতে হবে। দেখো, যদি সমান হয় তখন কি হবে, এই দুটি বল কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হলে সে কিন্তু স্টেবল অরবিটটা রাখতে
পারবে। কোন একটা বেশি হলে তার দিকে চলে যাবে। কেন্দ্রমুখী বল বেশি হলে কেন্দ্রের দিকে চলে আসবে আস্তে আস্তে, কেন্দ্রবিমুখী বল বেশি হলে কেন্দ্র থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। এখন কোশ্চেন হচ্ছে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলের মানটা কত। আমাদের চ্যাপ্টারে আমরা এখন যেটা পড়বো সেই ক্ষেত্রে দেখো, ধরো এমন যে এই তুমি হাত ধরে মনে করো আমার হাত এটা, এই হাতে আমি একটা সুতা বেঁধে ঘুরাবো, হ্যাঁ হাত নাড়াবো না, সুতাটা নাড়াবো এভাবে, মনে করো এই কলমটা হচ্ছে সুতা, হাতে সুতা বেঁধে হবে ঘুরাবো। সো আকালে কীভাবে হবে, আকাল হবে এমন, মনে করো এই হচ্ছে আমার সুতা এবং এ হচ্ছে একটা বস্তু, আমি এখন এটাকে হচ্ছে এভাবে ঘুরাবো, হ্যাঁ আচ্ছা ঘুরালে এই কেন্দ্র বিমুখী যে বলটা হয় এর মানটা হয় কত, এর মানটা হয় হচ্ছে মানে কেন্দ্র, চিন্তা করো এখানে কিন্তু সূর্য আর পৃথিবীর এক্সাম্পল না, এটা কিন্তু আমি একটা বস্তুকে সুতায় বেঁধে ঘুরাচ্ছি, তাই না। ধরলাম এই ব্যাসার্ধ হচ্ছে আর, এই যে ব্যাসার্ধে ঘুরাচ্ছি আমি সেই ব্যাসার্ধ হচ্ছে কি আর, মানে সুতার দৈর্ঘ্যটা হচ্ছে আর, সুতার দৈর্ঘ্য যা হবে আমার ঘূর্ণানো ব্যাসার্ধ কিন্তু তাই হবে, তাই না। আচ্ছা ধরি এই বস্তুটা হচ্ছে ভি বেগে চলতেছে বা ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, এর যে কোনো অবস্থায় বেগ হচ্ছে ভি কিংবা কৌণিক বেগ হচ্ছে কি ওমেগা। যদি তাই হয় এবং বস্তুটার ভর যদি হয় এম, তাহলে কেন্দ্র বিমুখী বল এর মান হবে হচ্ছে, কেন্দ্র বিমুখী বলের মান হবে হচ্ছে, এটা আমরা ধরতে পারি হচ্ছে, দেখো কেন্দ্র বিমুখী বল এর ইংরেজি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল থেকে আমরা এটাকে এটা লিখতে পারি যে এটা হচ্ছে এফ সেন্ট্রিফিউগাল, তাই না, এভাবে এই পাশে লিখি, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপিটাল মানে হচ্ছে তোমার কেন্দ্রমুখী, আর সেন্ট্রিফিউগাল এর মানে হচ্ছে আমার কি কেন্দ্র বিমুখী। সো এটাকে আমরা শর্টে বলতে পারি মনে করো এফ সিপি, সিপি মানে সেন্ট্রিফিউগাল, এবং এটা বলতে পারি আমরা এফ সিএফ, সিএফ মানে কি সেন্ট্রিফিউগাল। ওকে, সো কেন্দ্রমুখী বল এফ সিএফ এর মানটা হচ্ছে কত, এর মানটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, কিংবা এম ওমেগা স্কোয়ার আর, দুইটাই লেখা যায়, এম ভি স্কোয়ার বাই আরও লেখা যায়, এম ওমেগা স্কোয়ার আরও কিন্তু লেখা যায়। তুমি একটা থেকে একটা বানাতে পারবা, তুমি খেয়াল করো কীভাবে বানাতে পারবো। আমি কিন্তু দেখো এই ভি এর জায়গায় কি লিখতে পারি, আমি ভি এর জায়গায় লিখতে পারি দেখো ওমেগা ইকোয়ালস টু কি, ওমেগা ইকোয়ালস হচ্ছে ভি ডিভাইড বাই আর, সো ভি ইকোয়ালস টু কি ওমেগা আর, তাই না। আমি যদি ভি এর জায়গায় লিখি ওমেগা আর তাহলে কি হবে দেখো তো, আমি কি লিখবো এম ভি, ভি এর জায়গায় লিখবো হচ্ছে ওমেগা আর এর স্কোয়ার, ভি এর মানে ওমেগা আর, তাই না, ডিভাইড বাই আর। দেখো এটা তুমি ক্যালকুলেট করলে কিন্তু এখানে চলে আসবে কি, উপরে আসবে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে হচ্ছে আর, অথবা চলে আসবে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, রাইট। এটা হচ্ছে আমি দেখালাম কিভাবে একটা থেকে একটা আসছে, হ্যাঁ। সো কেন্দ্র বিমুখী বলের মানটা হচ্ছে আমার এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, মানে কেন্দ্র বিমুখী বলটা তোমার এম এর উপর ডিপেন্ড করতেছে, ভি এর উপর ডিপেন্ড করতেছে, আর এর উপর ডিপেন্ড করতেছে, আর ভি এর উপর ডিপেন্ড করতেছে, দ্যাট মিনস ওমেগার উপর কি ডিপেন্ড করতেছে। ভি যত বেশি হবে কেন্দ্র বিমুখী বল তত বেশি হবে, এম যত বেশি হবে কেন্দ্র বিমুখী বল তত বেশি হবে, এবং আর যত বেশি হবে কেন্দ্র বিমুখী বল তত কম হবে। কেন, আর হচ্ছে ভাগ আকারে, মানে ভি এর ক্ষেত্রে আর কি, এই ক্ষেত্রে আবার ডিফারেন্ট জিনিস, এই ক্ষেত্রে আবার আর বড় হলে কি হবে, মানে এইখানে আর হচ্ছে মানে ভি এর সাথে রিলেশনের ক্ষেত্রে আর হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং ওমেগার সাথে রিলেশনের ক্ষেত্রে আর কিন্তু কি সমানুপাতিক, তাই না। সো আমরা এটা বলতে পারি যে আর আসলে বাড়লে কেন্দ্রমুখী বল আসলেই বাড়বে, হ্যাঁ আর বাড়লে কেন্দ্রবিমুখী বলটা বাড়বে। ওকে, কীভাবে খেয়াল করো, আমি যদি বুঝাই, এই ভিটাও কিন্তু ডিপেন্ড করে কি আর এর উপরে, তাই না। সো আর যত বেশি হবে ভিও কিন্তু তত বেশি হবে, আর যত বেশি হবে ভি তত বেশি হবে। সো যেহেতু আর বাড়লে ভিও বাড়ে, অতএব আর বাড়লে তোমার কি বাড়বে, কেন্দ্র বিমুখী বলের মানটাও কি বাড়বে। কিন্তু এই রিলেশন দেখে কিন্তু মনে হচ্ছে যে আর বাড়লে ভি কমে, বাট তেমনটা না। যাই হোক, এখন আমাদের মেইন জিনিসটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল ইকুয়ালস টু কেন্দ্রমুখী বল, কারণ বস্তুটা স্টেবল অরবিটে ঘুরতেছে, এই ঘুরতেছে মানেই হচ্ছে এই স্টেবল পথে সে ঘুরতে পারতেছে, মানে হচ্ছে কেন্দ্রবিমুখী বল ইকুয়ালস টু কেন্দ্রমুখী বল। অতএব আমরা বলতে পারি অতএব কেন্দ্রমুখী বল কি হবে, ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু কার সমান হবে, কেন্দ্র বিমুখী বল ইকুয়ালস টু কি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, কিংবা কি এম ওমেগা স্কোয়ার আর। মানে কেন্দ্রমুখী বলের এই এক্সাম্পল আমাদের কেন্দ্রমুখী বলের মানও যা কেন্দ্রবিমুখী বলের মানও তাই, এবং সবসময় তাই হবে, জাস্ট এক এক সময় এক একটা মান হতে পারে আর কি।
মানে সান আর্থের সিচুয়েশনের ক্ষেত্রে এখানে কেন্দ্রমুখী বলকে আমরা বলতে পারি সান এবং আর্থের আকর্ষণ বল, কিন্তু সেটা কিন্তু আবার mv²/r এর সমানই কিন্তু হবে। যাই হোক, অলওয়েজ হচ্ছে কেন্দ্র বিমুখী বল ইকুয়ালস টু কেন্দ্রমুখী বল, এই জন্য হচ্ছে স্টেবল অরবিট সে মেনটেন করতে পারবে। এখন আমি একটা জিনিস দেখাই, এই যে সুতায় বেঁধে এই বস্তুটাকে আমি সুতায় বেঁধে ঘুরাচ্ছি, তাই না? এই বস্তুটাকে আমি এই বস্তুটা এটা আমার হাত, এখানে আমি হাতে সুতা বেঁধে ঘুরাচ্ছি। এই সুতা বেঁধে যে ঘুরাচ্ছি, বাইরের দিকের ফোর্সটা কি বললাম? কেন্দ্রবিমুখী, হ্যাঁ, FCF সেন্ট্রিফিউগাল, এবং ভেতর দিকের ফোর্সটা কি? FCP সেন্ট্রিপিটাল, রাইট? এর মানটা কি mv²r, রাইট? এটা আমি জানি। FCF বা FCP যাই বলে না কেন কি হবে? mv²/r বা হচ্ছে mω²r। কিন্তু দেখো এই যে ফোর্সটা, এইটা কিন্তু সুতার টানের সমান। দেখো এই সুতাটাকে আমি এই বরাবর কত ফোর্সে টানতেছি? FCF, যার মান হচ্ছে কত? mv²/r বা mω²r। এই সুতাটাকে এই সুতায় বস্তুটা বেঁধে ঘুরাচ্ছি মানেই হচ্ছে সুতারের উপরে হচ্ছে এইদিকে এই পরিমাণ ফোর্স পড়তেছে। কোন পরিমাণ ফোর্স? কেন্দ্রবিমুখী বল পরিমাণ ফোর্স বা কেন্দ্রমুখী পরিমাণ ফোর্স, কারণ আমরা জানি কেন্দ্রবিমুখী ইকুয়ালস টু কি? কেন্দ্রমুখী, রাইট? সো এইখানে সুতার টানটাও কিন্তু হবে এক্স্যাক্টলি, যেহেতু এই দিকের ফোর্সটা হচ্ছে এইটা, অর্থাৎ সুতার টানটাও কিন্তু মানে সুতা যে টান অনুভব করতেছে সেটা এদিকে বলে এদিকেই বলে, সুতার টান আসলে ডিরেকশনের উপর ম্যাটার করে না। সুতার টান তো টান, এটা এইদিকেও যা হবে এইদিকেও তাই হবে। আমি যদি বলি একটা সুতার টান, এটা এদিকে বা এদিকে ম্যাটার করে না, মান কিন্তু একটাই হবে। ওকে, সো যাই হোক, সো এখানে আমার সুতার টানটা কি হবে? এটা কার সমান হবে? এই সবগুলো জিনিস কার সমান হবে? সমান হবে হচ্ছে সুতার টান এর সমান হবে। সো আমার এইসব এক্সাম্পলে সুতার টানটা কি হবে? সুতার টান এখানে হবে কার সমান হবে? কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বলের সমান, তাই তো? কেন্দ্র বিমুখী বা কেন্দ্রমুখী বলের সমান। বল লিখলেই হচ্ছে, বলের সমান লেখার দরকার নেই, বল। ওকে, কিন্তু এখানে দুইটা এক্সাম্পল আমাদের বুঝতে হবে। এক হচ্ছে সুতা আমি এভাবে ঘোরাতে পারি, এটাকে বলে আনুভূমিক বরাবর ঘোরানো। দেখো এটা যদি ভূমি হয়, তাই না? ভূমিতে আমাদের এমন ফ্ল্যাট সারফেস হয়, এই ফ্ল্যাট সারফেসের তল অনুযায়ী ঘোরাচ্ছি, মানে এই সারফেসটা যেমন আমি ঘোরাচ্ছিও কিন্তু এইভাবে, সেটা উপরে ঘোরাতে পারি বা সারফেসের সমান ঘোরাতে পারি, ওটা ম্যাটার না। মানে আমি একটা বস্তু এইভাবে ঘোরাতে পারি, আরেকটা হচ্ছে এইভাবে ঘোরাতে পারি, তাই না? মানে একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এইভাবে ঘোরালে কিন্তু এটাকে বলে আমরা উল্লম্বভাবে বা অভিলম্বভাবে ঘোরাচ্ছি। অভিলম্ব কেন? দেখো এটা কিন্তু আমাদের লম্ব, তাই না? ভূমির সাথে লম্ব, আমি কিন্তু এই বরাবর ঘোরাচ্ছি। দেখো এইখানে জিনিসটা হচ্ছে যে একবার আমি ভূমি থেকে উপরের দিকে যাচ্ছি, মানে একবার আমি গ্রাভিটি থেকে উপরের দিকে যাচ্ছি, একবার আমি গ্রাভিটির নিচে আসতেছি, তাই না? মানে গ্রাভিটির দিকে আসতেছি। সো এইটা একটা কেস, এবং আরেকটা কেস হচ্ছে কি এইভাবে ঘোরালে একটা কেস, এবং এইভাবে ঘোরালে আরেকটা কেস। আমরা দুই কেসের ক্ষেত্রে সুতার টান কি হয় সেটা আমরা শিখবো, কারণ দুই কেসে কিন্তু সেম জিনিসটা হবে না। এটা বেসিক ফর্মুলা ছিল। এইখানে যেটা পড়লাম এটা মেনলি হচ্ছে এইভাবে আনুভূমিক বরাবর, ঠিক আছে? উল্লম্ব বরাবর না। এটা যেটা পড়লাম এটা হচ্ছে কি? আনুভূমিক বরাবর। আনুভূমিক বা কোনো ইনফরমেশন দেওয়া নাই, আনুভূমিক না উল্লম্ব এটা বলা নাই, তখন তুমি এইটা ইউজ করবে। যখন বলা থাকবে তখন কিন্তু তুমি এটা ইউজ করতে আর পারবে না, তখন তোমাকে ওই কেস অনুযায়ী ইউজ করতে হবে। ওকে, আমরা এখন তার আগে আমরা একটা এক্সাম্পল দেখবো যে কিভাবে এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বল কাটাকাটি হয়ে যায় এবং এর ফলে কি হয়। এটা জিনিস খেয়াল করো, আমি দেখাই তোমাদের এখনই। এইখানে সে একটি সুতার মাধ্যমে একটি কি করলো, যে একটি গ্লাসে পানি নিল বা শরবত নিল, তারপর সেটি ঘুরাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে শরবতটা না পড়ে ঘুরতেছে, রাইট? এটা কোশ্চেন আসতে পারে কেন? এটা কিন্তু আমরা রিয়েল লাইফে অলওয়েজ ফিল করি যে এমন করলে হয়, বাট আমরা জাস্ট বুঝি না যে কি কারণে হয়। দেখো এটা ঘুরাচ্ছে কিন্তু এই শরবত কিন্তু আর পড়তেছে না, রাইট? খুবই মানে অ্যামেজিং একটা জিনিস। এটা খুবই সিম্পল, আমরা জানি, কিন্তু আমরা বুঝি না যে কি কারণে হয়। খেয়াল করো, যখনই ঘুরাচ্ছে তার মানে কি? কেন্দ্র বিমুখী বল ইকুয়ালস টু কি? কেন্দ্রমুখী বল, তাই না? তার মানে এখানে আর কোনো ফোর্স কাজ করতেছে না। যেহেতু এখানে কোনো ফোর্স কাজ করতেছেই না, দ্যাট মিনস এখান থেকে কোনো তরল কোনো দিকে পড়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তরল পড়তে গেলে তো ওইদিকে ফোর্স কাজ করতে হবে। চিন্তা করো, আমি একটা গ্লাস যদি এভাবে কাত করি, সে নিচের দিকে পানিটা পড়বে, তার কারণ কি? তার কারণ গ্রাভিটি ওকে টানতেছে।
মানে ফোর্সে টানতেছে, তাই না? আমি একটা গ্লাসের শরবত কাত করলে পড়বে, কারণ কি গ্রাভিটি ওকে টানতেছে, আর নিচে কোনো সারফেসও নাই যে ওকে আটকায় রাখবে। মানে এখানে বল কাজ করে এজন্যই পড়ে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা ফোর্স কিন্তু কাটাকাটি হয়ে যায়, মানে এখানে আর কোনো ফোর্স কাজ করতেছে না, এখানে কিন্তু গ্রাভিটি কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে? মানে এই সিচুয়েশনে গ্রাভিটিও থাকতে পারে। সো যখন ঘোরাচ্ছি গ্রাভিটির বিপরীতে, তখন কি হচ্ছে, তখন কিন্তু তোমার এই যে বাইরের দিকের ফোর্স ভেতর দিকের ফোর্স সমান, এবং সমান হয় দুইটা ফোর্স কাটাকাটি হয়ে যায়। এখানে এক্সট্রা আর কোনো ফোর্স কাজ করে না বলে গ্লাস যদি উল্টা আকারেও থাকে তাও পানি নিচের দিকে পড়বে না, কারণ নিচের দিকে আর কোনো ফোর্স এক্সট্রা ফোর্স কাজ করতেছে না, যা ছিল সব কাটাকাটি হয়ে গেছে। এই যেই হচ্ছে একটা ম্যাজিক এখানের। ওকে, আমরা এখন দুইটা কেস পড়বো, যেখানে কি এক হচ্ছে আনুভূমিক বরাবর ঘোরালে কি হয়, একটা হচ্ছে অভিলম্ব বরাবর ঘোরালে সুতার টান কি হয়। আচ্ছা, সো আমাদের প্রথম কেসটা হচ্ছে আনুভূমিক বরাবর। এটা কিন্তু আগেরটার মতোই সিম্পল। কেস 1, মানে এখন এই যে আমার ঘুরতেছে, এই যে মনে করো সুতা বাঁধলাম, এটা মনে করো হাত, এখানে সুতা থেকে একটা বস্তু বাঁধলাম এবং বস্তুটা হচ্ছে আমি ঘোরাচ্ছি। ওকে, এটা খুবই সিম্পল আগেটার মতো, যে এইভাবে ঘোরাচ্ছি। এটা মনে করো আমার হাতের কবজি হচ্ছে এই মাঝখানটা, এইভাবে ঘোরাচ্ছি, তাই না? কিন্তু ঘোরাচ্ছি কীভাবে, এইভাবে ঘোরাচ্ছি, রাইট? এইভাবে, মানে এটা বল আনুভূমিক। দেখো ভূমিটা এই বরাবর না, আমি ভূমির সমান্তরালে ঘোরাচ্ছি না, এই জন্য এটাকে বলা হচ্ছে আনুভূমিক। সো এই বরাবর ঘোরালে কি হবে, দেখো এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভূমি বরাবর, মানে ভূমি আনুভূমিক বরাবর। সো এই ক্ষেত্রে তোমার গ্রাভিটির কোনো ফোর্স কাজ করে না। কেন করে না, আমি যদি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। যে কোনো একটা পয়েন্ট ধরো, এটা কিন্তু উপর থেকে দেখতে এমন হবে, সাইড থেকে দেখতে কেমন হবে, সাইড থেকে দেখতে এমন হবে যে একটা লোক মনে করো এই যে হাতে সুতা বেঁধে মনে করো ঘুরাচ্ছে একটা বস্তু, তাই না? এমন দেখতে হবে, রাইট? দেখো যে কোনো একটা পয়েন্ট নাও তুমি, এই পয়েন্ট বরাবর কেন্দ্র বিমুখী বল কাজ করবে কি এই বরাবর, মানে সুতার টান কাজ করবে কি এই বরাবর, তাই না? এই বরাবর বা এই বরাবর। এখন গ্রাভিটি কাজ করবে কোন বরাবর, মনে করো এম ভরের বস্তু, তাই না? এম জি কাজ করবে কিন্তু এই বরাবর, রাইট? কিন্তু এই গ্রাভিটিটা কিন্তু সুতা টানের সাথে অ্যাড হবে না। কেন অ্যাড হবে না দেখো তো। এই সুতার সাথে অ্যাড হতে পারে কি হবে, উপাংশ অ্যাড হতে পারে, তাই না? এম জি এই দিকে, সো এম জি একটা উপাংশ এই দিকে যদি থাকে তাহলে সেটা অ্যাড হতে পারবে। কিন্তু এম জি এর সাথে এই দিকের কোণ কত, 90 ডিগ্রি, তাই না? আর এম জি যদি এদিকে হয়, এম জি এর এই দিকের উপাংশ কত হবে, আমরা জানি এদিকে একটা 4 যদি হয় এফ, এর সাথে থিটা কোণে, থিটা কোণ উপাংশ কত হবে, এফ কস থিটা, তাই না? সো এইদিকে যদি হয় এম জি, এই দিকের 4 যদি হয় এম জি, এর সাথে 90 ডিগ্রি কোণে, এর সাথে 90 ডিগ্রি কোণে বল কত হবে, এই যে আবার দেখো এই যে এইদিকে বল কাজ করতে হচ্ছে এম জি, তাই না? সো এর সাথে 90 ডিগ্রি কোণে এইদিকে তোমার ফোর্স কত হবে, এম জি, এম জিতে ফোর্স, তাই না? এম জি কস কত, 90। সো কস 90 এর মান কত, 0। সো এটি কিন্তু 0 হয়ে যায়, মানে এম জি কাজ করলেও এই বরাবর সুতা বরাবর এর রূপাংশ হচ্ছে কত, 0। সো এম জি কাজ করলেও সুতা বরাবর যেহেতু এর রূপাংশ হচ্ছে 0, সো সুতার টানের উপরে কিন্তু এর কোনো ইফেক্ট পড়ে না। সো আনুভূমিকভাবে ঘোরালে, যদি আমি আনুভূমিকভাবে ঘোরাই, কথাটা বুঝতে হবে আনুভূমিক মানে কি। এটা কিন্তু আনুভূমিক না, মানে একবার ভূমি থেকে উপরের দিকে গেলাম আবার ভূমির দিকে আসলাম, এটা কিন্তু আনুভূমিক না। আনুভূমিক মানে অলওয়েজই কিন্তু ভূমির সমান্তরালে ঘোরা, মানে সবসময় ভূমি থেকে আমি সেম হাইটে থাকবো, কখনো উপরে কখনো নিচে এমন হবে না। ওকে, আচ্ছা। সো এটা কিন্তু আনুভূমিক বরাবর। হ্যাঁ, এই বরাবর কি হবে, কোনো এমজি কাজ করতেছে না, কাজ করতেছে বাট আমার উপাংশ কিন্তু কত, 0। সো এই ক্ষেত্রে আমার যেদিকেই দেখি না কেন আমার ওইটা কিন্তু কত, এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার। আমি সব দিকেই কি হবে, সব দিকে হচ্ছে আমার এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। যেদিকে আমি তাকাই না কেন, আমার যেদিকেই তাকাই কেন্দ্রমুখী বলের মান হচ্ছে এটাই, মানে সুতার টানও কি এটাই। সো এই ক্ষেত্রে আমার সুতার টান হচ্ছে, সুতার টান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর কিংবা এম ওমেগা স্কোয়ার আর, রাইট? আচ্ছা, কেমন দেখাচ্ছে এটা, এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এবার আসো আমাদের কেস 2। কেস 2তে কি হবে, কেস 2তে কিন্তু এটা কিন্তু উলম্ব বা অভিলম্ব দুইটাই বলি, অভিলম্ব বরাবর, তাই না? উলম্ব বা অভিলম্ব। সো এই ক্ষেত্রে চিত্রটা দেখতে সেম হবে, মানে এই আগের মতো একটা সুতায় বেঁধে একটা বস্তু ঘোরাচ্ছি, তাই না? কিন্তু এই ক্ষেত্রে পার্থক্যটা কি বলতো, এই ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে একবার আমি ভূমির দিকে আসতেছি, একবার আমি ভূমি থেকে কিন্তু অপোজিট দিকে যাচ্ছি। মানে বস্তুটা যখন এইখানে তখন সে কিন্তু ভূমির দিকে একদম মুখ করে আসে, আবার যখন এইখানে তখন কিন্তু ভূমি থেকে উপরের দিকে মুখ করে আসে, তাই না? আবার যখন এই দিকে তখন কিন্তু সে ভূমির সমান্তরাল, মানে ভূমি কিন্তু নিচে, ভূমি হচ্ছে এমন, রাইট? সো যখন সে এই বরাবর তখন সে আবার ভূমির সমান্তরাল, ভূমি এইদিকে ভূমির সমান্তরাল মুখ করে আসে, তাই না? রাইট? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পজিশনে সুতার টান বিভিন্ন হবে। কি হবে একটু দেখি। দেখো, আমি একটা জেনারেল সূত্র বানাবো, তার আগে আমি সব কিছু আলাদা আলাদা করে বলি। ফার্স্টে দেখো আমি বিভিন্ন পয়েন্ট দিই, ধরি এটা এ পয়েন্ট। হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের কি বি পয়েন্ট, এবং এটা মনে করো আমাদের সি পয়েন্ট। আমরা তিনটা পয়েন্ট আগে সুতা টানটা বিবেচনা করব কি হয়। দেখো যখন এই পয়েন্টে থাকবে তখন নিচের দিকের ফোর্সটা তো একটা হবে আমাদের কি, একটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এটা তো থাকবে, এটা তো অলওয়েজ থাকবে তাই না। কিন্তু যখন নিচের দিকে থাকবে তখন একদম দেখো তো এম জি বড়, এম জিটাও কি দিয়ে কাজ করবে না, মানে গ্রাভিটিও কি একই দিকে টানবে। আবার গ্রাভিটি যেদিকে এইটাও কিন্তু সেম ডিরেকশন, সেম ডিরেকশন হলে কি হবে, যোগ হবে, মানে একটা ফোর্স মনে করো এদিকে 5 নিউটন, আবার আরেকটা ফোর্স এই সেম দিকে মনে করো 2 নিউটন, বা ডিরেকশন সেম, তাহলে দুটো অ্যাড হয়ে কত হবে 7 নিউটন হয়ে যাবে। এখানেও কিন্তু তোমার সেম জিনিসটা হবে, এই এম ভি স্কোয়ার আরও যেদিকে কাজ করতেছে এবার কিন্তু এম জিও সেদিকেই কাজ করতেছে। আগের বার কিন্তু কাজ করছে কিন্তু উপাংশটা কত ছিল, 0 ছিল, কারণ এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে এদিকে আর এম জি হচ্ছে এদিকে, ডিরেকশন 90 হয়, এম জি এর কোনো উপাংশ দিকে অ্যাড হয় না, কারণ 90 বার উপাংশ হচ্ছে কত হয় 0 হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডিরেকশন সেম, সো এই ক্ষেত্রে কি হবে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। আবার যখন উপরের দিকে আসবে তখন স্টিল এম ভি স্কোয়ার বাই আর তো কাজ করবেই, কারণ ঘুরতেছে তাই না, এবং যেহেতু বস্তুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এই বরাবর মানে কি, এই বরাবর এম ভি স্কোয়ারটা কি এদিকে কাজ করতেছে না, মানে বাইরের দিকে, এই মনে রাখবে এম ভি স্কোয়ার বাই আর বা সুতার টান বা কেন্দ্রবিমুখী বলে, এটা অলওয়েজ বাইরে ছিটকে যাওয়ার চেষ্টা করবে। তুমি যদি একটা সুতা ঘোরাতে ঘোরাতে যে কোনো মুহূর্তে ছেড়ে দাও, সে ওই দিক বরাবর চলে যাবে, কারণ কি, কারণ কেন্দ্র বিমুখী বল আছে, কেন্দ্রমুখী বল এখন আর নাই, তুমি ছেড়ে দিচ্ছ মানে কোনো কেন্দ্রমুখী বল আর নাই, এখন সবটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ওকে, সো ঘোরানোর ফলে সবসময় কিন্তু এম ভি স্কোয়ার বাই আর কিন্তু কাজ করবে, কিন্তু যখন উপরে যাবে তখন এদিকে কাজ করবে এম ভি স্কোয়ার বাই আর, এবং নিচের দিকে কাজ করবে কি এম জি, কারণ এম জি অলওয়েজ নিচের দিকে কাজ করে তাই না। সেখান থেকে ডিরেক্ট মাইনাস হয়ে যাবে এম জি, কারণ দেখো তো একদম অপোজিট দিকে কি হলে কি হয়, মাইনাস হয় না, এদিকে একটা ফোর্স মনে করে 5 নিউটন, আর ঠিক অপোজিট দিকে একটা ফোর্স যদি হয় 2 নিউটন, ঠিক অপোজিট দিকে মানে 180-তে, তখন কিন্তু কাটাকাটি হয় 3 নিউটন হবে, মানে ডিরেক্ট বিয়োগ করা যাবে। সেম ডিরেকশন হলে ডিরেক্ট যোগ করা যাবে, আর বিপরীত ডিরেকশন হলে ডিরেক্ট বিয়োগ করা যাবে, এটা ভেক্টর থেকে আসছে। আচ্ছা, এবার এই বরাবর কি হবে, আমরা জানি এই বরাবর শুধু এম ভি স্কোয়ার বাই আরই হবে, কারণ এই বরাবর কিন্তু এম জিটা কিন্তু এদিকে কাজ করে তাই না, এম জি অলওয়েজ নিচের দিকে, কিন্তু এম জি নিচের দিকে কাজ করলেও এই বরাবর উপাংশ কত 90 বরাবর উপাংশ কত 0 না, তার মানে এদিকে কোনো কিন্তু অ্যাড হবে না। যাই হোক, আমরা এ বি সি তিনটা পয়েন্টে বুঝলাম, এখানে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি, এখানে শুধু এম ভি স্কোয়ার বাই আর আগের মতো, এখানে এম ভি স্কোয়ার বাই মাইনাস এম জি। কিন্তু যদি তোমাকে বলি যে কোনো একটা পয়েন্ট মনে করো এখান থেকে এই পয়েন্টটা, এই পয়েন্ট নাম দিলাম আমি ডি, এবং এই ডি পয়েন্টটা হচ্ছে এই ভূমির সাথে, এই ভূমির দিকের সাথে মানে অভিলম্বের সাথে মনে করো থিটা ডিগ্রি কোণ, হ্যাঁ থিটা ডিগ্রি কোণে আছে। এখন আমার সুতার টান কী হবে, যদি কোশ্চেন করে এখন কি হবে, দেখো এই পয়েন্টে কিন্তু একটা জিনিস ফিক্স, যে এই পয়েন্টের বাইরের দিক বরাবর অলওয়েজ কাজ করবে কি আমার এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার কত আর, তাই না। এখন আমার দেখতে হবে যে এখানে কোনো ফোর্স অ্যাড হবে কিনা, কি ফোর্স অ্যাড হতে পারে, এম জি অ্যাড হতে পারে তাই না। সো এই দিকে আমার কাজ করতেছে কি, আমার এই দিকে কাজ করতেছে হচ্ছে এম জি। সো এই এম জি, এদিকে যদি এম জি কাজ করে, এদিকে যদি আমার এম জি কাজ করে, এর সাথে থিটা কোন উপাংশ জন্য কত হবে, এদিক বরাবর উপাংশ হচ্ছে এম জি কস থিটা তাই না। সো এখানে এম জি কস থিটা মানে এই বরাবর এই ডি বরাবর এম ভি স্কোয়ার বাই আরও কাজ করতেছে, এম জি কস থিটাও কাজ করতেছে, আমি দুইটা কি করলাম যেহেতু সেম ডিরেকশন আমি অ্যাড করে নিলাম। এদিকে কিন্তু এম জি কাজ করতেছে না, এম জি হচ্ছে এদিকে, এর এইদিকে উপাংশ হচ্ছে এম জি কস থিটা, এই যে এখান থেকে চিন্তা করে এদিকে এম জি, তাহলে থিটা কোন উপাংশ কত এম জি কস থিটা তাই না। আচ্ছা, সো এই ডি পয়েন্টের জন্য তোমার সূত্র কি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, এইটাই হচ্ছে তোমার জেনারেল সূত্র। এম থিটার মান যা বসাবা সে অনুযায়ী তোমার রেজাল্ট চলে আসবে। এই থিটাটা কার সাথে, থিটা কিন্তু নিচের সাথে মানে ভূমির দিকের অভিলম্বের সাথে, ওকে উপরের দিকে না নিচের দিকের সাথে থিটা ধরছি এখানে আমি। যদি এই সূত্র থেকে তুমি সবগুলো সূত্র বানাতে পারবা, এইটাও বানাতে পারবা, এইটাও বানাতে পারবা, এইটাও বানাতে পারো সব। দেখো আমি কীভাবে বুঝাই, মানে তোমার জেনারেল সূত্রটা হবে হচ্ছে জেনারেল সূত্র, জেনারেল ফর্মুলা ফর কি, ফর্মুলা কার জন্য, ফর বাংলা ইংলিশ মিলা লিখতেছি, ফর সুতার টান কি হবে, এটা হবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, কিংবা এম ভি স্কোয়ার বাই আর জায়গায় লিখতে পারি আমি কি এম ওমেগা স্কোয়ার আর প্লাস এম জি কস থিটা। কিন্তু তুমি কিন্তু এখন এটা থেকে এই সূত্রগুলো বানাতে পারবা, কেন দেখো যখন এই দিক বরাবর নিজের সাথে নিজের কোণ কত 0 না, আমি সেটা ধরতেছি এদিকের সাথে, তো এদিকের সাথে এদিকের কোণ কত হবে 0 হবে। তো তুমি দেখো
আমি বানাই কিনে সূত্র বানাতে পারি কিনা দেখো, এটা কিন্তু জেনারেল ফর্মুলা চলে আসলো কার জন্য, ডি পয়েন্টের জন্য, তাই না? ডি পয়েন্ট এখন এখানে হোক এখানে ওইখানে যে কোনো জায়গায় হতে পারে। দেখো আমি বানাই সবার জন্য। এ পয়েন্টের জন্য খেয়াল করো, এ পয়েন্টের জন্য সূত্র কি আসছিল আমার, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। আমরা দেখবো যে এই সূত্র থেকে এটা আসে কিনা। সো লিখি এম ভি স্কোয়ার বাই আর প্লাস কত এম জি কস কত, এই দিকের জন্য কস থিটার মান কত, নিজের সাথে নিজের কোণ কত, 0, তাই না? কস 0, আর আমরা জানি কস 0 মানে কত, 1, রাইট? সো কস 0 মানে 1, দেখো কি চলে আসলো, এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস কি এম জি, এই যে চলে আসলো সূত্র। দেখো এইটা থেকে তুমি সব সূত্র বানাতে পারবা। এ এর জন্য আনলাম, এবার দেখো বি এর জন্য আনতে পারি কিনা দেখো তো। বি এর জন্য কি হবে, বি এর জন্য কি আসছিল, এম ভি এস, সরি সি এর জন্য কি আসছিল, আগে সি এরটা করি, বি এরটা তো ইজি, সি এর জন্য উপরে করি। সি এর জন্য কি আসছিল দেখো, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। দেখি সি এর জন্য এটা আসে কিনা। সো জেনারেল সূত্র কোনটা, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, তাই না? এম ভি স্কোয়ার, মানে এর এর জন্য আর কি, হ্যাঁ এটা এরো চিহ্ন দিই, হ্যাঁ এর জন্য। আচ্ছা এম ভি স্কোয়ার বাই আর প্লাস কত এম জি কস কত হবে দেখো তো। আমি কিন্তু থিটা ধরতেছি কার সাথে, এই দিকের সাথে। সো এখন কোন জায়গা, সি পয়েন্টটা এই দিকে। সো এই দিকের সাথে এই দিকের কোণ কত, 180 না? আমি থিটা ধরতেছি নিচের দিকের সাথে, মানে এই লাইনের সাথে, এই লাইনের সাথে এই লাইনে কোণ কত, সি হচ্ছে এই লাইনে, তাই না? কোণ কত, 180, রাইট? সো কস কত হবে, 180। সো কস 180 মান তুমি ক্যালকুলেটারে বসাও, দেখো আজ হচ্ছে -1। সো -1 আসলে কি হবে, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কি আসবে, এম ভি স্কোয়ার বাই আর, কি ভি লিখলাম, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস হয়ে যাবে আমার এম জি, কস 180 মানে -1। সো -1 ইন্টু এম জি মানে মাইনাস এম জি। দেখো এই সূত্র থেকে আমি এইটাও করে ফেললাম, এবং এটা তো হবেই কারণ এর সাথে কোণ কত, এই বি পয়েন্ট কিন্তু কত, বি পয়েন্টের ক্ষেত্রে কি হবে দেখো, এটাও করে ফেলি। বি পয়েন্টের জন্য কি হবে, এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস কত এম জি কস কত হবে দেখো, থিটা এই দিকের সাথে, তাই না? সো এই দিকের সাথে কোণ কত হবে, 90, রাইট? এটা 90। সো কস কত হবে, 90। থিটা হচ্ছে অলওয়েজ এই নিচেরটার সাথে ধরতেছি। সো কস 90 মানে কত, 0। আর 0 মানে কি, শুধুমাত্র এম ভি স্কোয়ার বাই আর আসতেছে। সো এই ক্ষেত্রে আমরা সূত্রটার ব্যাস সূত্র কি পেলাম, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, এটা কিন্তু থিটা কস 0 না, কিংবা এম ওমেগা স্কোয়ার আর প্লাস এম জি কস থিটা। আমরা অঙ্ক করলে এগুলো এক্সাম্পল দেখতে পাবো। ওকে, তুমি এগুলো মুখস্থ করতে পারো, উলাম্বের জন্য এই সূত্রটা, এবং আনুভূমিকের জন্য অলওয়েজ কোনটা, এই সূত্রটাই। ওকে।